দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ। মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বললেন রিজভী। হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ ট্রাইব্যুনালের। আশুলিয়ায় লাশ পোড়ানোয় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। এবং ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের পর হামলা থেকে বিরত ইসরায়েল, যুদ্ধে 6 শতাধিক নিহতের তথ্য ইরানের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। বিকেলে নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে 4 জুন দলীয় প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফেরত দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। গত 1 জুন জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহারের সিদ্ধান্ত ইসির ওপর ছেড়ে দেন সর্বোচ্চ আদালত। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামী তার সকল কর্মকাণ্ড অব্যাহত রাখবে। ইনক্লুসিভ রাজনৈতিক করার ক্ষেত্রে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে 147টি রাজনৈতিক দল। শর্ত পূরণের পাশাপাশি কমিশনের দৃষ্টি আকর্ষণে কিছু দল প্রস্তাব করেছে বাহারি নাম। দলের নামের সঙ্গে বেকার শব্দটি যুক্ত করে আবেদন করেছে 5টি দল। আছে নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা নামের দলও। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গেল 10 মার্চ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। 20 এপ্রিল পর্যন্ত দেয়া সময়ে আবেদন করে 65টি দল। এরপর আরও 2 মাস সময় বাড়ায় ইসি। দ্বিতীয় দফায় আবেদন জমা পড়ে আরও 82টি। যাচাই বাছাই উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ দেবে কমিশন। জারি হবে প্রজ্ঞাপন। নিবন্ধনের আবেদন করা 147টি দলের তালিকায় দেখা যায় জনগণ ও জনতা শব্দ যুক্ত আছে 33টি নামের সঙ্গে। ইসলাম, মুসলিম ও ফরায়েজি নামযুক্ত আবেদন এসেছে 10টি। মাওলানা ভাসানীর নাম যুক্ত করে দলের নাম জমা পড়েছে 5টি। আর সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট শব্দ রেখে আবেদন করেছে 4টি দল। নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা, জাগ্রত বাংলাদেশ নামেও আবেদন জমা পড়েছে। নামের সঙ্গে বেকার শব্দ রেখে আবেদন করেছে 5টি দল। আছে বাংলাদেশ সংখ্যালঘু দল ও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের নাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 93টি আবেদনের বিপরীতে নিবন্ধন সনদ পায় 6টি দল। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলেও মব ভায়োলেন্স কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে এমনটি এড়াতে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থার পর পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এমনকি পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না।
আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। মব ভায়োলেন্স আগের চেয়ে কমিয়ে আনা সম্ভব হয়েছে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। শুধু সরকারের সদিচ্ছা নয়, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি নির্বাচনে অংশগ্রহণকারীদের উপরও নির্ভর করে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেসব কিন্তু লোকজনে বলে এই নির্বাচন ভালো হয় না, জিতে। শামীমুজ্জামান চৌধুরী, মহানা সংবাদ, ঢাকা। বলতেছে অপরাধ যত গুরুতরই হোক, কারো বিরুদ্ধে মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থাকারী যুবক বিএনপির নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন রিজভী। এ সময় বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা সবাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন অভিযোগ করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান রিজভী। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুলাই। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। গুলি করে হত্যার পর থানার সামনে প্রিজন ভ্যানে তুলে 6 জনের মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় পুলিশ। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, পুড়িয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মঙ্গলবার ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় চাঞ্চল্যকর হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত প্রতিবেদনও হাতে এসেছে। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবে। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আগে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। হিয়ারিং এর জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে। পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ করা হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। It's not a matter for the prosecution, it's not a matter of what I think, it's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে আগামী 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। 8,974 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এতে সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৩৬ কোটি ৪৩ লাখ এবং বাকিটা সংস্থার নিজস্ব অর্থায়ন। এর মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও উখিয়া টেকনাফের স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্পটি উল্লেখযোগ্য। দিন যত যাচ্ছে সারা দেশে বাড়ছে করোনার প্রকোপ, সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন করোনা আক্রান্ত নতুন রোগী। তাদের মধ্যে কেউ কেউ আসছেন গুরুতর লক্ষণ নিয়ে। হাসপাতালটির পরিচালকের আশঙ্কা, এখনই সবাই সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুরায়া মুন্নির রিপোর্ট। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিদিনই করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা করাতে আসছেন অনেকে। তবে পরীক্ষা করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। ফাস্ট করলে ভালো হতো, অনেকক্ষণ যাবত আমি বসেই থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। রোগী যে বসায় রাখছি এখনো কোনো ইয়েই নেই, ওনাদের কোনো গুরুত্বই নেই। সিরিয়ালে ধরে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়। জ্বর, শরীর ব্যথা আর মানে মাথা ব্যথা করে। হাসপাতালটিতে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪ জন। বিভিন্ন জটিলতা থাকায় তাদের মধ্যে ৭ জনকে রাখা হয়েছে আইসিইউতে। শরীর ব্যথা, পা বিশেষ করে বেশি, আর খাবারের অনীহাটা বেশি থাকে, এই সমস্যাগুলো হয় প্রধানত। আর সর্দি, কাশি এইসব থাকেই। প্রতিষ্ঠানটির পরিচালক জানালেন, যদিও কোভিডের ধরন কিছুটা পাল্টাচ্ছে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ সময় মাস্ক পরা ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। নাম্বারটা যেহেতু অতটা বেশি না, আমরা যদি এই মুহূর্তে উই বিকাম সো কশাস, উই ক্যান অ্যাসিওর দ্য পিপুল যে তোমরা এই প্রিভেনশন যদি ফলো করো, ইউ ক্যান বি প্রোটেক্টেড এগেনস্ট কোভিড, তাহলে কিন্তু আমরা এখন থেকে এই কন্ডিশনটাকে থেকে ইমপ্রুভ করতে পারবো। যেরকম আমাদের এখন থেকেই যদি জনগণ কোনো ভিড় বা অনেক লোক জনসমাগমের মাধ্যমে যায়, যদি তারা মাস্ক পরিধান করে, তারা যদি সাবান পানি দিয়ে হাত ধুতো করে বা মুভিং অবস্থায় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। কোনো সাসপেক্টেড পেশেন্টের সামনে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাটলিস্ট 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার ইরান ইসরায়েল সংঘাতের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ইরানে নতুন করে হামলা থেকে বিরত রয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে তেল আবিব যুদ্ধবিরতির শর্ত ভেঙে হামলার অভিযোগ করলেও তা অস্বীকার করে তেহরান। এদিকে 12 দিনের যুদ্ধে 600-রও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে উল্লেখ করে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্পের ঘোষণার ঘণ্টাখানেক সময় পার না হতেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন ঘোষণা উপেক্ষা করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। যুদ্ধবিরতির শর্ত ভাঙ্গায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে হামলার বিষয়টি অস্বীকার করে ইরান বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেহরানের পক্ষ থেকে ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল সব উদ্দেশ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ উভয় ক্ষেত্রেই ইরানের হুমকি দূর করতে সক্ষম হয়েছে বলে দাবি তার। এরই মধ্যে গুপ্তচর সন্দেহে 6 জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের হামিদান প্রদেশ থেকে তাদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা। সোমবার রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে হামলার আগে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানিয়ে দেয়ায় আগেভাগেই খালি করে দেয়া হয় ঘাঁটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেখানে প্রায় 8000 মার্কিন নাগরিক রয়েছেন, কাজ করেন কিছু ব্রিটিশ সামরিক কর্মীও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আগাম সতর্কতা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে 3 দফায় দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেবা শহরে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে 4 জন নিহত হয়। ইশতিয়াক হোসেন,
মোহনা সংবাদ। মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে MCAB এই দাবি জানায়। মনিরুল ইসলামের প্রতিবেদন। ঢাকা সহ সারা দেশে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহে ছিনতাই ডাকাতি সহ হয়রানিমূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তার উপর আছে অবৈধ মানি এক্সচেঞ্জের দৌরাত্ম্য। সংবাদ সম্মেলন ডেকে এসব বিষয় তুলে ধরেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনটির মহাসচিব গৌতম দে বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জেলায় মবের নামে বৈধ মানি এক্সচেঞ্জগুলোকে টার্গেট করা হচ্ছে। ছিনতাই ডাকাতি সব চলছে প্রকাশ্যে। ডাকাতি সহ বিবিধ হয়রানিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এরকম বহুবিধ কারণে আমাদের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সমূহে আমরা সহ কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ও আতঙ্কে দিনাতিপাত করছেন। অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসার দৌরাত্ম্য বাড়ার অভিযোগ করেন সভাপতি মনির জামান। সমস্যা উত্তরণে তাই বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের নিয়ে টাস্ক ফোর্স গঠনের দাবিও জানান তিনি। অবৈধ মানি চেঞ্জার যারা আছে, নাম সর্বোচ্চ সাইনবোর্ড ব্যবহার করে যারা ব্যবসা পরিচালনা করতেছে, তাদেরও এর মধ্যে একটা ইনভলভ আছে, যেটা আপনারা কার্ড মার্কেট বলে থাকেন বা সিন্ডিকেট বলে থাকেন। এদের সাথে এদের একটা সম্পৃক্ততা আছে, যার কারণে ঢাকার বাইরে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে এটা আমাদের কাছে খুব কম আসে। এর আগে মিরপুরে 23 লাখ টাকা ছিনতাইয়ে জড়িত 6 ছিনতাইকারীকে ধরলেও অর্থ উদ্ধার করতে পারেনি। দ্রুত এসব অর্থ উদ্ধারে প্রশাসনকে আরও জোরালো ভূমিকা নেয়ার দাবিও জানান তিনি। আমরা চাচ্ছি যে এটা দ্রুত গতিতে হওয়ার জন্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোররাতে ৩ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেয়ার কথা জানায় বিজিবি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোররাতে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। পরে তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবির একটি টহল দল। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। এরা কুড়িগ্রাম ও পাবনা জেলার নাগরিক বলে গণমাধ্যমকে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথা জানান তিনি। এদিকে সুনামগঞ্জের ছাতকে নোয়াকোট বিওপির বাগানবাড়ি নামক জায়গা থেকে ২০ জনকে আটক করে বিজিবি। এর মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের মঙ্গলবার ভোররাতে এই পাশে ঠেলে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। আপনারা কোথা থেকে যাচ্ছেন? বলছে যে ইন্ডিয়া থেকে যাচ্ছি। কখন আছেন? প্রায় রাত ৯টায়। কোথায় ছিলেন? তাই এদিকে ছিলাম। তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কে কে? তা বললো যে আমাদের এখানে অন্য কেউ নেই, আমাদের পরিবারের ভিতরে সবাই। আমাদের একটু বাউড়া রেল স্টেশনের জায়গাটা একটু দেখে দেন, মানে স্টেশনটা দেখে দেন। পরবর্তীতে আমরা করলাম কি, দেখতেছি মেয়েগুলো হিন্দি কথা বলে। তখন ভালো করে জিজ্ঞেস করলাম যে আপনারা বলেন যে কোথা থেকে যাচ্ছেন। পরে বললো যে আমাদেরকে এখানে পুশ ইন করে দেওয়া হয়েছে। একই সময়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেও ৭ জনকে পুশ ইন করেছে BSF। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় BSF এর পুশ ইনের কারণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক স্থাপনা। জেলার কাকুয়ার, ঝাউগাড়া, ওমরপুর, দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবি তাদের। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক স্থাপনা। এছাড়া বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে অনেক আবাদি জমিও। প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। তাতে বাড়িঘর জমির পাশাপাশি হারাচ্ছেন জীবিকা। মাঝে মাঝে আমরা বাড়ি নিয়ে সে বাড়িগুলোকে ভেঙে আরেক জায়গায় উঠে আবার কিছুদিন পর ফের আবার সেটা নদী ভেঙে যায়। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই, খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত বিটায় বাড়ি বসত করছে। জমি জমা তো নাই, করার জমিতে বাড়ি না রয়েছি, আর জায়গা বাসাও পাওয়া যায় না, জায়গা বাসাও দেয় না। আদৌ কোন সরকারি
আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সে বাড়ির কবলিত ভেঙে সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয় কে কোথায় আছে তার কোনো হিসাব। আমরা এখানে কয়েক হাজার মানুষ আমরা এখানে আস্তে আস্তে ভাঙনের মানুষগুলো এখানে আসছি। ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের অনুমোদন পেলেই কাজ শুরু করার কথা জানান এ প্রকৌশলী। যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে, ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্থানীয়ভাবে হোস্টকৃত টিয়ার 4 ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল এক্সেন্টেক পিএলসি। এক্সেন্টেক ক্লাউড নামে প্ল্যাটফর্মটি চালু করেছে রবি অজদিয়াটা পিএলসির এই সহযোগী প্রতিষ্ঠান। রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এক্সেন্টেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসাইন নোবেল উপস্থিত ছিলেন। পরিবেশ বান্ধব উৎপাদন কার্যক্রম ও টেকসই শিল্প ব্যবস্থাপনার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানজনক গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেল দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদের হাতে এ পুরস্কার তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। স্কয়ার টয়লেট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোয় বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলা। প্রথম টেস্ট ড্র করায় দু দলের জন্যই এটি সিরিজ জয়ের সুযোগ। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অসুস্থতা থেকে সেরে ওঠায় এবারে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। এদিকে দ্বিতীয় টেস্টের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে দলে রাখা হয়নি বোলিং অলরাউন্ডার মিলন রত্নায়েককে। এছাড়া থাকছেন না অ্যাঞ্জেলা ম্যাথিউস। দলে ডাক পেয়েছেন পেসার বিশ্ব ফের্নান্দো ও স্পিনার অলরাউন্ডার দুনিত ভেল্লালাগে। ফুটবল, এএফসি নারী এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এতে 3 পরিবর্তন রয়েছে। বাদ পড়েছেন 2 গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার। গোলরক্ষকদের জায়গায় রূপনা চাকমার পাশাপাশি ডাক পেয়েছেন মিলি আক্তার ও স্বর্ণা রানী। এছাড়া দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন। এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে বাংলাদেশের সঙ্গে আছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তান। আগামী 19 জুন বাহরাইনের বিপক্ষে, এরপর 2 জুলাই মিয়ানমার এবং সবশেষ 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের সব ম্যাচ হবে মিয়ানমারের ইয়াঙ্গুনে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ। মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বললেন রিজভী। হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ ট্রাইব্যুনালের। আশুলিয়ায় লাশ পোড়ানোয় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। এবং ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের পর হামলা থেকে বিরত ইসরায়েল। যুদ্ধে 6 শতাধিক নিহতের তথ্য ইরানের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।